বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সূত্রগুলো শিখে নিয়েছি। আজকে আমরা এই সূত্রগুলো অঙ্কে প্রয়োগ করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের প্রথম ক্লাসটি মিস করেছো তারা প্রথম ক্লাসটি দেখে আসলে আজকের অঙ্কটি বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি বিবি অনার্স 2013 সালের একটি বোর্ড কোশ্চেন। যে কোনো পাবলিকেশনের বই কিংবা সাজেশন বইয়ের বিবি অনার্স 2013 সালের কোশ্চেনটি বের করলেই তোমরা প্রশ্নটি পেয়ে যাবে। চলো আমরা প্রশ্নটি দেখে নেই। প্রেজেন্টেড বিলো আর ডাটা টেকেন ফ্রম দ্য রেকর্ডস অফ ফরচুন লিমিটেড। ফরচুন লিমিটেডের কিছু ডাটা আমাদের নিচে দেওয়া রয়েছে। এখানে দুটি সাল ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে 31/12/2014 সাল এবং আরেকটি হচ্ছে 2013 সাল। অর্থাৎ এটি একটি কম্পারেটিভ ব্যালেন্স শিট, অর্থাৎ তুলনামূলক একটি ব্যালেন্স শিট দেওয়া আছে। 13 সাল এবং 14 সালের মধ্যে তুলনা করা হয়েছে। এখানে 13 সালটি হচ্ছে আমাদের প্রথম ইয়ার এবং 14 সাল হচ্ছে দ্বিতীয় ইয়ার, তাই 13 সাল এটাকে আমরা বলবো ওপেনিং ইয়ার এবং 14 সাল এটাকে আমরা বলবো ক্লোজিং ইয়ার। দুটি ইয়ারের ডাটা নিচে দেওয়া রয়েছে। এখানে ডাটার মধ্যে প্রথমে দেওয়া আছে কিছু সম্পদ আর নিচেরগুলো হচ্ছে দায় বা মালিকানা সত্ত্ব। শুরুতে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটি হচ্ছে এখানে যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোর মধ্যে কোনগুলো কারেন্ট অ্যাসেটস এবং কোনগুলো ফিক্সড অ্যাসেটস তা আগে আমাদেরকে চিনতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটস হচ্ছে দুটি, একটি হচ্ছে ক্যাশ আর একটি হচ্ছে কারেন্ট অ্যাসেটস আদার দেন ক্যাশ, অর্থাৎ ক্যাশ ব্যতীত আদার্স কারেন্ট অ্যাসেটস। তাহলে এখানে দুটি কারেন্ট অ্যাসেটস পেলাম। লং টার্ম ইনভেস্টমেন্ট এবং প্লান্ট অ্যাসেটস এই দুইটাকে আমরা আপাতত ধরে নিচ্ছি ফিক্সড অ্যাসেটস। নিচে লাইবিলিটিস পাশে দেওয়া আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কিন্তু এখানে আমাদের আলাদা করে দেওয়া আছে কারেন্ট লাইবিলিটিস একটি আইটেম। বন্ডস পেয়েবল এটি হচ্ছে লং টার্ম এবং ক্যাপিটাল স্টক এটি হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব এবং রিটেন আর্নিং। এই সবগুলো সম্পদ এবং দায়ের দুটি ডাটা দেওয়া আছে, একটি 13 সাল এবং একটি হচ্ছে 14 সাল। ব্যালেন্স শিট ছাড়াও আমাদের আদার্স কিছু এডিশনাল ইনফরমেশন তথ্য দেওয়া রয়েছে। 1 নম্বর হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, এটাকে বলা হয় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। ক্যারিড অ্যাট এ কস্ট অফ টাকা 43,000 ডিসেম্বর 31, 2013। অর্থাৎ 2013 সালে একটি বিনিয়োগ ক্রয় করা ছিল যার মূল্য হচ্ছে 43,000 টাকা। ওয়ার সোল্ড ইন 2014 সাল ফর টাকা 34,000। অর্থাৎ 13 সালে আমাদের ক্রয় করা ছিল 43,000 টাকা, যা 14 সালে আমাদের এটা বিক্রি করা হয়েছে 34,000 টাকায়। তাহলে এখানে আমাদের কি হয়েছে? লস হয়েছে। কেনার দামের চাইতে বিক্রয় মূল্যটা কি অনেক কম। অপশন 2 প্লান্ট অ্যাসেটস দ্যাট কস্ট 50,000 টাকা, অর্থাৎ একটি 50,000 টাকা মূল্যের প্লান্ট অ্যাসেটস ক্রয় করা ছিল। অ্যান্ড ওয়ার 80% ডেপ্রিসিয়েটেড, অর্থাৎ এই 50,000 টাকার 80% অবচয় হয়ে গেছে। তাহলে 50,000 টাকার 80% যদি আমরা করি তাহলে আসছে 40,000 টাকা। 50,000 টাকার সম্পদ ক্রয় করার পর 80% ডেপ্রিসিয়েটেড, ব্যবহার করতে করতে 80% অবচয় হয়ে গেছে, অর্থাৎ 40,000 টাকা অবচয় হয়ে গেছে। তাহলে এই সম্পদটার বর্তমান বুক ভ্যালু বা বর্তমান মূল্য রয়েছে 10,000 টাকা। ওয়ার সোল্ড ডিউরিং 2014 ফর টাকা 8,000। তাহলে 50,000 টাকা মূল্যের একটি প্লান্ট অ্যাসেটস ক্রয় করা ছিল, ব্যবহার করতে করতে অবচয় হয় 40,000, যার মূল্য আমাদের কাছে বর্তমানে রয়েছে 10,000। সেই 10,000 টাকা মূল্যের প্লান্ট অ্যাসেটস আমরা বিক্রি করছি এখানে 8,000 টাকায়, তার মানে আমাদের লস হয়েছে 2,000 টাকা। সি নাম্বার নিট ইনকাম অ্যাজ এ রিপোর্টেড অন দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী নিট ইনকাম দেওয়া আছে 46,000 টাকা এবং ডি নাম্বারে রয়েছে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট টু টাকা 10,000, অর্থাৎ চলতি বছরের 10,000 টাকার লভ্যাংশ প্রদান করা হয়েছে। নিচে আমাদের ইনস্ট্রাকশনে বলে দিয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফর দ্য ইয়ার 2014
ইউজিং দ্য ইনডিরেক্ট মেথড, অর্থাৎ ইনডিরেক্ট বা পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে আমাদেরকে একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। বিগত ক্লাসে আমরা যে সূত্রগুলো লিখে নিয়েছিলাম ইনডিরেক্ট মেথডের, ওই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন একটি ক্যাশ ফ্লো তৈরি করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য আমাদেরকে শুরুতে একটি ছক কেটে নিতে হবে। তাহলে আমরা দুটি টাকার ঘর এবং একটি ডিটেলস অথবা পার্টিকুলার্সের ঘর দিয়ে একটি পৃষ্ঠা নিয়ে একটি ছক কেটে নেব। ছকের উপরে আমরা কোম্পানির নাম লিখে দেব ফরচুনা লিমিটেড, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখে দেব ইনডিরেক্ট মেথড অথবা আন্ডার ইনডিরেক্ট মেথড, ডিসেম্বর 31, 2014 সাল। এখানে দেব আমরা ডিটেলস অথবা পার্টিকুলার্স এবং টাকা দুটি টাকার ঘর থাকবে। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হলে আমাদেরকে তিনটি ভাগে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়। একটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, বি নাম্বারে ছিল আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং সি নাম্বার ছিল ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। শুরুতে আমরা এ নাম্বার দিয়ে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটি লিখে একটি কোলন দিব। অপারেটিং অ্যাক্টিভিটিস নেওয়ার পর আমাদেরকে শুরুতে নিতে হবে নিট ইনকাম। আমাদের প্রশ্নপত্রে নিট ইনকামের পরিমাণ দেওয়া রয়েছে। আমাদের প্রশ্নপত্রে নিট ইনকামের পরিমাণ দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী 46,000 টাকা। এই টাকাটি আমাদের আগে নিয়ে নিতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট অনুযায়ী নিট ইনকামের পরিমাণ 46,000 টাকা, এটা আমরা শুরুতে সেকেন্ড কলামে দিয়ে দিব। এরপরে নিট ইনকামের সাথে আমাদের কিছু কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে রুলসগুলো আমাদের ছিল একটি একটি করে রুলস আমরা অঙ্কে প্রয়োগ করব। রুলস নাম্বার 1, অনগদ খরচ বা নন ক্যাশ এক্সপেন্স থাকলে যোগ করতে হয়। অনগদ বা নন ক্যাশ এক্সপেন্স বলতে আমরা সাধারণত বুঝি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অথবা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। আমরা এই প্রশ্নপত্র পুরাটা যখন পড়লাম আমরা কোথাও ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই শব্দটা পাইনি, তার মানে অঙ্কে ডেপ্রিসিয়েশনটা দেওয়া নাই। আর ডেপ্রিসিয়েশন যদি অঙ্কে দেওয়া না থাকে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। তাহলে আমরা অঙ্কের শেষে একটি নোট করে ডেপ্রিসিয়েশনটা বের করে নেব। নোট নাম্বার 1, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস এবং ডেপ্রিসিয়েশন অফ সোল্ড প্লান্ট অ্যাসেটস, যেহেতু প্লান্ট অ্যাসেটস দেওয়া আছে আমাদের অঙ্কে, তাহলে প্লান্ট অ্যাসেট যেটা আমরা বিক্রি করে ফেলছি এই বিক্রয়কৃত প্লান্ট অ্যাসেটসের যে অবচয় সেটা এখানে যোগ করতে হবে। তাহলে আমরা প্রশ্ন দেখে মান বসাবো। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, একটি হচ্ছে 20,000 আর একটি হচ্ছে 40,000। তাহলে কোনটি ক্লোজিং কোনটি ওপেনিং? আমরা প্রশ্নের শুরুতেই লিখে নিয়েছিলাম 13 সাল এটাকে বলা হয় ওপেনিং ইয়ার, 14 সাল এটি হচ্ছে ক্লোজিং ইয়ার। তাহলে সূত্র হচ্ছে ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস, তাহলে আমাদের ক্লোজিং আছে 20,000, ওপেনিং হচ্ছে 40,000। তাহলে আমরা শুরুতেই মান বসিয়ে দিই যে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 40,000 প্লাস ডেপ্রিসিয়েশন অফ সোল্ড প্লান্ট অ্যাসেটস। আমরা প্রশ্নপত্রে দেখতে পাচ্ছি বি নাম্বার প্লান্ট অ্যাসেটস দেওয়া ছিল 50,000 টাকা, যা বিক্রি করা হয়েছে পরবর্তীতে 8,000 টাকা। বিক্রি 8,000 করছি এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে যে প্লান্ট অ্যাসেটসটা আমরা বিক্রি করে ফেলছি এই প্লান্ট অ্যাসেটসের মধ্যে কতটুকু অবচয় অন্তর্ভুক্ত আছে। তাহলে 50,000 টাকার প্লান্ট অ্যাসেটস আমরা 80% অবচয় করে ফেলছি ব্যবহারের মাধ্যমে। তাহলে 50,000 টাকার 80% ব্যবহার করলে আমাদের অবচয় হয় 40,000 টাকা। এই 40,000 টাকা আমাদের নোটে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিব প্লাস 40,000। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 40,000 এর 20,000 টোটাল হচ্ছে 60,000, সেখান থেকে 40,000 যদি মাইনাস করে দিই তাহলে আমাদের ডেপ্রিসিয়েশনের টাকা থাকে 20,000 টাকা। তাহলে চলতি বছর অবচয়ের পরিমাণ হচ্ছে 20,000, এটা আমাদের অঙ্কে নিতে হবে। তাই অ্যাডজাস্টমেন্টের শুরুতে আমরা লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এখানে লিখে দেব নোট নাম্বার 1 20,000 টাকা ফার্স্ট কলামে। যেহেতু রুলস অনুযায়ী ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা অনগদ খরচ কী করতে হয় আমাদের যোগ করতে হয়, তাই আমরা 20,000 টাকা এখানে লিখে যোগ করে দেব, অর্থাৎ ব্রেকেট চিহ্ন দিব না, ব্রেকেট দিলে আমাদের কি হবে মাইনাস হয়ে যাবে। এরপরে আমাদের আরও একটি রুলস ছিল এরকম, যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ বা ক্ষতি হয় তাহলে সেগুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। যদি স্থায়ী সম্পদ বিক্রি করে আমাদের লাভ হয়
সেই ক্ষেত্রে মাইনাস করতে হবে এবং লস হলে প্লাস করতে হবে। এখন কোন সম্পদটি বিক্রি করে লাভ হচ্ছে লস হচ্ছে এটা আমাদের দেখার জন্য ব্যালেন্স শিটের নিচে যে এডিশনাল ইনফরমেশন রয়েছে এই এডিশনাল ইনফরমেশন দেখতে হবে। তো এডিশনাল ইনফরমেশন প্রথমে দেওয়া আছে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ। আমরা দেখতে পাচ্ছি এটার কস্ট ক্রয় মূল্য ছিল 43,000 টাকা, এটি 14 সালে এসে বিক্রি করা হয় 34,000 টাকা, অর্থাৎ 43,000 টাকা দিয়ে ক্রয় করে বিক্রি করলাম 34,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে আমাদের লস হয়েছে 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা লস এটা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাইতে হবে। তাই আমরা অঙ্কে লিখব লস অন সেল অফ ইনভেস্টমেন্ট অথবা লস অন সেল অফ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। ডিফারেন্স হচ্ছে 9,000 টাকা, তাহলে এই 9,000 টাকা এখানে বসবে। যেহেতু লস হলে প্লাস হয় তাহলে আমরা এভাবে রেখে দেব, ব্র্যাকেট চিহ্ন দিব না। এরপরে বি নাম্বারে প্লান্ট অ্যাসেটসের কথা বলা রয়েছে। 50,000 টাকার অ্যাসেটস 80% ডেপ্রিসিয়েটেড হয়ে যায়, অর্থাৎ 40,000 টাকা অবচয় হয়ে যায়। অবচয় হওয়ার পর এটার ভগ্নাবশেষ মূল্য টিকে 10,000 টাকা। সেই 10,000 টাকার প্লান্ট অ্যাসেটস আমরা বিক্রি করে দেই 8,000 টাকায়, অর্থাৎ এখানে আমাদের 2,000 টাকা কী হয়েছে, লস হয়েছে। এই লসটা আমাদের কি করতে হবে, অঙ্কে নিতে হবে। অঙ্কে আমরা লিখব লস অন সেল অফ প্লান্ট অ্যাসেটস 2,000 টাকা। এই 2,000 টাকা যেহেতু লস হয়েছে, লস হলে প্লাস হয়, তাহলে এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া যাবে না, এটা যোগ করতে হবে। এরপরে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি আর কোনো সম্পদ ক্রয় বা বিক্রয় করা হয়নি যেখানে লাভ লস হওয়ার কথা, তাহলে আমাদের আর কোনো লাভ বা লস নেই। এরপরে রুলস রয়েছে, যদি চলতি সম্পদ হ্রাস পায় তাহলে যোগ করব, আর যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করব। তাহলে আমরা চলে যাচ্ছি চলতি সম্পদে। শুরুতে আমরা মার্ক করেছিলাম এখানে চলতি সম্পদ রয়েছে আমাদের দুইটা, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাশ বাদ দিয়ে আদার্স কারেন্ট অ্যাসেটস। ক্যাশ এটা কারেন্ট অ্যাসেটস হইলেও এই কারেন্ট অ্যাসেটসটা আমাদের অঙ্কের শুরুতে যাবে না, এই ক্যাশটা সবসময় অঙ্কের শেষে নিতে হয়। তাহলে ক্যাশ বাদ দিয়ে বাকি রইল কারেন্ট অ্যাসেটস। যদি হ্রাস পায় যোগ করব, আর যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেটস অর্থাৎ 2013 সাল শুরুতে ছিল 60,000 টাকা, পরবর্তীতে বৃদ্ধি পেয়ে হয়েছে 85,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে ক্যাশ আগের চাইতে 25,000 টাকা কী পাইছে, বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে মাইনাস করতে হয়। তাহলে আমরা অঙ্কে লিখে দেব ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস আদার দ্যান ক্যাশ 25,000 টাকা। যেহেতু বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কী হয়, মাইনাস হয়, তাই 25,000 টাকা লিখে আমাদেরকে একটা ব্র্যাকেট চিহ্ন দিতে হবে। কারেন্ট অ্যাসেটস নেওয়ার পর আমাদের রুলস হচ্ছে যদি কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি পায় তাহলে প্লাস করব, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে 13 সাল অর্থাৎ ওপেনিং আগে ছিল 22,000, এখন হয়েছে কত, 40,000। তাহলে আগের চাইতে 18,000 কী পাইছে, বৃদ্ধি পাইছে। অতএব আমরা অঙ্কে লিখে দেব ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি পায় টাকা 18,000। যেহেতু বৃদ্ধি পেলে প্লাস হয় তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দেব না, এটাকে আমরা প্লাস চিহ্ন হিসেবে রেখে দেব। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে এই ছিল রুলস। তাহলে রুলস অনুযায়ী আমাদের সবগুলো আইটেম নেওয়া হয়ে গেছে। এবার এই প্রথম কলামটা আমরা যোগ এবং বিয়োগ করে দেব। 20,000 এর সাথে 9,000 এবং 2,000 যোগ এবং 18,000ও যোগ করব এবং 25,000 টাকা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 24,000 টাকা। এই 24,000 টাকা উপরে 46,000 টাকা যে নিট ইনকাম রয়েছে এটার সাথে যোগ করব। যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসে 70,000 টাকা। যেহেতু 70,000 টাকা কি পজিটিভ, এর সামনে কিন্তু মাইনাস চিহ্ন নাই। তাহলে যদি আমাদের রেজাল্টটা পজিটিভ হয় তাহলে এটার একটা নাম লিখতে হয়, নামটি হচ্ছে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আর এটার টাকা হচ্ছে এই 70,000, 24,000 না কিন্তু। এই রেজাল্টটি যদি আমাদের পজিটিভ আসে তাহলে আমাদের লিখতে হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই। এই কথাটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। অপারেটিং অ্যাক্টিভিটিসের রেজাল্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে অবশ্যই এখানে প্রোভাইডেড বাই লিখতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে প্রোভাইডেড বাইয়ের পরিবর্তে লিখতে হবে ইউজড বাই। এভাবে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসটা করে ফেললাম। এবার আসো বি নাম্বার দিয়ে লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস লিখে আমরা এখানে একটি কোলন দিয়ে দেব। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে শুধুমাত্র স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়ের আইটেম আসবে, এছাড়া স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি কোনো আইটেম আসবে না, শুধু ক্রয় এবং বিক্রয়। আর ক্রয় বিক্রয় এই আইটেমগুলো দেখার জন্য শুরুতে আমাদেরকে সমন্বয়ের আইটেমগুলো আগে দেখে নিতে হবে। সমন্বয়ের আইটেম 1 নম্বরে দেখতে পাচ্ছি একটি বিনিয়োগ ছিল যা আমাদের 43,000 টাকায় কেনা থাকলেও যা পরবর্তীতে আমরা 14 সালে বিক্রি করে দিই
34,000 টাকা। তাহলে এই বিক্রয়ের পরিমাণটা আমাদেরকে অঙ্কে নিতে হবে। তাহলে আমরা অঙ্কে লিখব সেল অফ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ অথবা ইনভেস্টমেন্ট কত টাকা, 34,000 টাকা বিক্রি করলে যেহেতু আমাদের টাকা আসে তাহলে এই 34,000 টাকা প্লাস করতে হবে, এটাকে ব্র্যাকেট করা যাবে না। এরপর সামান্য রয়েছে বি নাম্বার প্লান্ট অ্যাসেটস। একটা 50,000 টাকা মূল্যের প্লান্ট অ্যাসেট ছিল, যা 40,000 টাকা অবচয় হওয়ার পর দাম ছিল 10,000। সেই 10,000 টাকা মূল্যের প্লান্ট অ্যাসেটস আমরা বিক্রি করে দেই 8,000 টাকায়। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে আমরা লিখে দিব সেল অফ প্লান্ট অ্যাসেটস টাকা 8,000। যেহেতু বিক্রি করলে টাকা আসে তাহলে এটা আমাদেরকে প্লাস করতে হবে। এরপর আমাদের খেয়াল করতে হবে সমন্বয়ে আর কোনো সম্পদ ক্রয় বিক্রয় আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে নেট ইনকাম আর ডিভিডেন্ড দেওয়া আছে, কোনো সম্পদ ক্রয় বিক্রয় দেয়া নাই। আমাদেরকে আরেকবার ব্যালেন্স শিটটা চেক দিতে হবে। এখানে দুইটি স্থায়ী সম্পদ রয়েছে। প্রথমে ইনভেস্টমেন্ট, 53,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল, এখন আছে 10,000 টাকা, অর্থাৎ সেল করা হয়েছে তাই কমছে, তাহলে এটা কোনো সমস্যা না। কিন্তু প্লান্ট অ্যাসেটসের যে বিষয়টা আমরা একটু আগে সমন্বয়ে দেখলাম 50,000 টাকার প্লান্ট অ্যাসেটস বিক্রি করা হয়েছে, তার মানে অবশ্যই 13 সালের তুলনায় 14 সালের টাকার পরিমাণটা কি থাকবে, কম থাকবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কম নাই, উল্টা কি হয়েছে, 13 সালের চাইতে 14 সালের অ্যামাউন্ট অনেক বেশি দেখাচ্ছে। বিক্রি করার পরেও কিভাবে অ্যামাউন্টটা বেশি হলো, তার মানে হচ্ছে প্লান্ট অ্যাসেটস পরবর্তীতে আরও নতুন করে ক্রয় করা হয়েছে, যা আমাদের অঙ্কে দেয়া নাই। তাই নতুন কত টাকা প্লান্ট অ্যাসেটস ক্রয় করা হয়েছে এটা আমাদেরকে একটি নোট করে বের করে নিতে হবে। নোট নাম্বার 2, প্লান্ট বা প্লান্ট অ্যাসেটস পারচেস। বের করার সূত্রটি হচ্ছে ক্লোজিং প্লান্ট অ্যাসেটস মাইনাস ওপেনিং প্লান্ট অ্যাসেটস প্লাস সোল্ড প্লান্ট অ্যাসেটস। তাহলে ক্লোজিং প্লান্ট অ্যাসেটস থেকে ওপেনিং প্লান্ট অ্যাসেটসটা প্রথমে মাইনাস করতে হবে, এর সাথে প্লাস করব সোল্ড প্লান্ট অ্যাসেটস, অর্থাৎ সমন্বয়ে যে সম্পদটি আমরা বিক্রি করে ফেলছি ওইটার যে কস্ট ভ্যালু ক্রয় মূল্য আছে ওইটা আমাদের এখানে যোগ করতে হবে। প্রশ্ন অনুযায়ী প্লান্ট অ্যাসেটস এখানে আমাদের ক্লোজিং দেওয়া আছে 3,35,000 আর ওপেনিং দেওয়া আছে 2,15,000। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, ক্লোজিং প্লান্ট অ্যাসেটস এটা হচ্ছে 3,35,000 মাইনাস ওপেনিং প্লান্ট অ্যাসেটস হচ্ছে 2,15,000 প্লাস সোল্ড প্লান্ট অ্যাসেটস, একটি সম্পদ প্লান্ট অ্যাসেটস আমরা বিক্রি করছি সমন্বয় বি নাম্বারে 50,000 টাকা, যার কস্ট ভ্যালু ছিল। তাহলে এই 50,000 টাকা এখানে আমাদেরকে যোগ করে দিতে হবে। এখন এই 3,35,000-এর সাথে যদি 50,000 যোগ করি এবং 2,15,000 মাইনাস করে দেই, তাহলে নতুন ক্রয়কৃত প্লান্ট অ্যাসেটসের মূল্য আসে 1,70,000 টাকা। এই 1,70,000 টাকা আমাদেরকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে পারচেস হিসাবে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখে দিব পারচেস অফ প্লান্ট অ্যাসেটস অথবা নিউ প্লান্ট অ্যাসেটস, এখানে দিব নোট নাম্বার 2 1,70,000 টাকা। যেহেতু ক্রয় করলে টাকা চলে যায় তাহলে এটাকে আমাদেরকে মাইনাস অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেখাতে হবে। এছাড়া আমাদের অঙ্কে আর কোনো স্থায়ী সম্পদ নাই, তাই দুটি প্লাস একটি হচ্ছে মাইনাস। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে নেগেটিভ 1,28,000 টাকা। যেহেতু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের রেজাল্ট আমাদের কি আসছে, নেগেটিভ আসছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। একটু আগে আমি বলেছিলাম যদি পজিটিভ হয় তাহলে প্রোভাইডেড বাই, আর নেগেটিভ হচ্ছে তাহলে এখানে লিখতে হবে ইউজড বাই। এবার হচ্ছে সি নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, আর্থিক কার্যক্রম হতে নগদ প্রবাহ। লিখে আমরা এখানে কোলন দিয়ে দিলাম। এখানে রুলস হচ্ছে যদি শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলো যদি ইস্যু করা হয় তাহলে প্লাস করতে হয়, ডিভিডেন্ড পেড করলে মাইনাস করতে হয়। এই সি নাম্বার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সমন্বয় দেখতে হবে। আমরা সমন্বয় দেখতে পাচ্ছি নিট ইনকামের পরে এখানে একটি ডিভিডেন্ড পেইড দেওয়া আছে অ্যামাউন্ট 10,000 টাকা। এই আইটেমটা এখনও কোথাও যায়নি, এই ডিভিডেন্ড অ্যামাউন্ট এটা আগে আমাদেরকে অঙ্কে নিয়ে নিতে হবে। তাহলে আমরা অঙ্কে লিখব পেমেন্ট অফ ডিভিডেন্ড। এই আইটেমটি চাইলে আমরা আগে দিতে পারবো। ডিভিডেন্ড যেহেতু পেমেন্ট করছি, পেমেন্ট করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, তাহলে 10,000 টাকা আমাদেরকে ব্র্যাকেটে অর্থাৎ মাইনাসে দেখাইতে হবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সমন্বয়ে আর কোনো শেয়ার বন্ড ডিবেঞ্চারের কথা বলা নাই, তাহলে আমাদেরকে আগে ব্যালেন্স শিটটা আরেকবার দেখে নিতে হবে। ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে বন্ডস পেয়েবল
অর্থাৎ আগে ছিল 0 টাকা, অর্থাৎ কোনো ঋণ ছিল না, এখন নতুন করে ঋণের তৈরি হয়েছে ৭৫,০০০ টাকা। তার মানে আমরা নতুন করে একটা ঋণ করছি, তাহলে এটা আমাদেরকে নিতে হবে। এরপর আছে ক্যাপিটাল স্টক, 13 সালেও যা ছিল 14 সালেও তাই আছে, অর্থাৎ সমান সমান, বাড়েও নাই কমেও নয়, তাহলে এটা আমাদের অঙ্কে যাবে না। এরপর আছে রিটেন আর্নিং। রিটেন আর্নিং সাধারণত অঙ্কের কোথাও যায় না, যদি অঙ্কে নিট ইনকাম দেওয়া না থাকে সেই ক্ষেত্রে রিটেন আর্নিংয়ের মাধ্যমে নিট ইনকাম নোট করে বের করতে হয়। তাহলে শুধু আমরা বন্ড পেয়েবল পাচ্ছি ৭৫,০০০ টাকা, এটি আমরা অঙ্কে নিব। এখন আমরা অঙ্কে লিখব ইন্স্যুরেন্স অফ বন্ড পেয়েবল এই ৭৫,০০০ টাকা। যেহেতু ইস্যু করছে, ইস্যু করলে কি হয়, প্লাস হয়, তাহলে ৭৫,০০০ টাকা প্লাস এবং ডিভিডেন্ড পেয়েবল ১০,০০০ হবে মাইনাস। তাহলে ৭৫ থেকে ১০,০০০ মাইনাস করলে থাকে ৬৫,০০০, এটা হচ্ছে পজিটিভ। রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে আগের মতো লিখতে হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এখানে ইউজড বাই লেখা যাবে না। যেহেতু আমাদের এবিসি অলরেডি 3টি রেজাল্ট চলে আসছে, এবার আমাদের 3টি রেজাল্ট যোগ বিয়োগ করতে হবে। ৭০,০০০ এটা হচ্ছে আমাদের এর রেজাল্ট, ১,২৮,০০০ এটা হচ্ছে বি এবং ৬৫,০০০ এটা হচ্ছে সির রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ৭০,০০০ এটা ছিল পজিটিভ রেজাল্ট, ১,২৮,০০০ এটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট এবং ৬৫,০০০ এইটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে দুইটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পজিটিভ দুটি আমরা যোগ করব এবং নেগেটিভটা মাইনাস করে দেব। তাহলে দেখা যাচ্ছে পজিটিভ ৭,০০০ টাকা, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যেহেতু পজিটিভ আসছে তাহলে এটার নাম লিখতে হবে নিট ইনক্রিজ ইন ক্যাশ অথবা নিট ক্যাশ ইনক্রিজ, অর্থাৎ আগের চাইতে টাকা আমাদের বৃদ্ধি পাইছে ৭,০০০ টাকা। যদি এই ৭,০০০ টাকা পজিটিভ না আসে, এটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা লিখব নিট ক্যাশ ইনক্রিজ, না লিখে নিট ক্যাশ ডিক্রিজ লিখে দেব। এবার এই ৭,০০০ টাকার সাথে ক্যাশ টাকা যোগ করতে হবে। আমরা প্রশ্নপত্রের শুরুতে ক্যাশ কারেন্ট অ্যাসেটস হলেও এই ক্যাশটি আমরা কোথাও দেইনি, এই ক্যাশটি বাকি ছিল। এই ক্যাশের 13 সাল এই ৮,০০০ এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স এবং 15,০০০ এটি হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। তাহলে এই ওপেনিং ব্যালেন্স ৮,০০০ টাকা, এটা আমাদের নিট ক্যাশ ইনক্রিজের সাথে যোগ করতে হবে। তাই এখানে আমরা লিখে দেব ক্যাশ ব্যালেন্স জানুয়ারি ১, ২০১৪ অথবা লিখে দেব অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স, যে কোনো একটা লিখলেই চলবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স ৮,০০০, তাহলে এই ৭,০০০-এর সাথে যদি ৮,০০০ যোগ করি তাহলে হচ্ছে ১৫,০০০ টাকা, এটার নাম হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স অথবা ক্যাশ ব্যালেন্স ডিসেম্বর ৩১, ২০১৪, যে কোনো একটা লিখলেই চলবে। এখানে আমাদের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স হয়ে যাচ্ছে ১৫,০০০ টাকা। এই অঙ্কের ১৫,০০০ টাকা এবং প্রশ্নপত্রের যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স ক্যাশের টাকা অর্থাৎ ১৪ সালের ১৫,০০০ টাকা, এই অ্যামাউন্টটা সবসময় মিলে যাবে এবং কি এই অঙ্ক করার আগে আমরা জানতে পারবো এই অঙ্কের রেজাল্ট কত হবে। যেহেতু ক্যাশের টাকা ১৩ সালে হচ্ছে ৮,০০০ এবং ১৪ সালে হচ্ছে ১৫,০০০, অর্থাৎ ১৩-র চাইতে ১৪ সালে ক্যাশ বাড়ছে ৭,০০০ টাকা, অর্থাৎ এই অঙ্কের রেজাল্ট হবে ৭,০০০ টাকা। এইটা আমরা অঙ্ক করার আগেই বুঝতে পারবো। অতএব এই পুরো অঙ্ক করার পর এই যেখানে ৭,০০০ টাকা নিট ক্যাশ ইনক্রিজ দেখাচ্ছে, এই ৭,০০০ টাকা প্রশ্নপত্রের শুরুতেই আমরা জানতে পারবো অ্যান্সার ৭,০০০ টাকা হবে। তাহলে এভাবেই ইনডিরেক্ট মেথডের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সাধারণত করা হয়। নিয়মগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করে এভাবে অঙ্কে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটি পরীক্ষায় পার্ট সিতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি করে অঙ্কের অ্যান্সার আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আশা করি আজকের অঙ্কটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে হাজির হব নতুন কোনো অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।